রাজনীতি বনাম প্রেমনীতি লিখেছেন মাহারিন তৃণ। গল্পের দ্বিতীয় অংশ। সুখনিবাস, রাত 10টা। সান্নিধ্য, বলো কালকে একটু সময় দিতে পারবে? সান্নিধ্য খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকাই। নাজনীন বেগমের কণ্ঠে জড়তার সঙ্গে এলোমেলো চাহনি দেখে সে কিছুটা আন্দাজ করে নেয় নিজের মতো করে। কণ্ঠ শান্ত রেখে জবাব দেয়, কারণটা কালকেই বলতে চাচ্ছি, তুমি শুধু একটু সময়টা ম্যানেজ করো। সানি, কালকে তোমার পানি আসবে। পানি। তাসিন চুপ, বেশি কথা বল তুমি। তাসিন মায়ের ধমকে দাঁত কেলিয়ে অতঃপর মুখ চেপে ধরে। তিথি শাশুড়ির মায়ের সঙ্গে চক্ষু বিনিময় করে অসহায় মুখ করে বলে, এই ছেলেটাকে নিয়ে আর পারি না আমি, সত্যি। সে আসছে কালকে ভাবি। তিথি সবজির বোলটা হাতে নিয়ে সান্নিধ্যের কাছে এসে দাঁড়ায়। জোরপূর্বক হাসি টেনে আমতা আমতা করে বলে, গেস্ট আসবে, একটু সবজি দিই। না। কোন গেস্ট? গেস্টই, যে কোনো গেস্ট। তোমার এত কিছু শুনতে হবে না, শুধুমাত্র সময়টা একটু বের করো। সান্নিধ্যের কপালে মিলিয়ে যাওয়া শিরাগুলো ধীরে ধীরে জাগ্রত হয়। ভ্রুদয় বাঁকা হতেই পাশ হতে শাহজাহান খান বিরক্ত স্বরে বলেন, এত ভনিতা করছো কেন তোমরা? সরাসরি বলতে কি হচ্ছে? রাজ্জাক ভাই সাথে তার পরিবার আসছে। রাজ্জাক আঙ্কেল হঠাৎ? শাহজাহান সাহেব খেতে খেতে ভারী কণ্ঠে জবাব দেন, ওনারা পাকা কথা সারতে চাই সান্নিধ্য। আশা করি আমরা এবার তাদেরকে পাকা কথা এনশিওর করতে পারবো, তাই তো? আমার কাজের ভীষণ চাপ বাবা, খেতে বসেও 1000টা কল কেটে দিতে হচ্ছে। এই মুহূর্তে কাঁচা পাকা কথা কোনোটাই এনশিওর করতে পারছি না, সরি। কি বলছো তুমি? এভাবে তাদেরকে আর কতবার কাজের বাহানা দিয়ে ফিরিয়ে দিব আমরা? সান্নিধ্য নিজের খাওয়ায় মনোযোগ দেয়। এক হাতে ফোন নিয়ে স্ক্রল করতে করতে ঠান্ডা স্বরে জবাব দেয়, জটিল তো তোমরা করছো বাবা, একেবারে না করে দিচ্ছ না কেন? বিয়ে করবে না তুমি? করব। কবে? সামনের ইলেকশনে? না, তার আগেই। তাহলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা। নাজনীন বেগম ছেলের গা ছাড়া উত্তর শুনে শব্দ করে চামচ রাখেন প্লেটের মধ্যে। মুখরেখায় কাঠিন্যভাবে এনে যাও সর্ধান, সমস্যাটা বলো। এভাবে এড়িয়ে যাও কেন বারবার? কালকে রাজ্জাক ভাই আসলে আমি কি বলবো সেটা বলে দাও। বলবে সান্নিধ্য বিয়ে করবেন আপনার মেয়েকে। নাজনীন বেগমের চেহারায় ভয়ঙ্কর দুর্বিষহ নেমে আসে। রাজ্জাক সাহেব সম্পর্কে তার আপন চাচাতো ভাই, তাদের একমাত্র কন্যা অন্বেষার সঙ্গে সান্নিধ্যের বিয়ের কথা চলছে প্রায় 1 বছর যাবৎ, কিন্তু এমপি সাহেবের সময়ের কড়া হিসেবে কোনোভাবে তা এগিয়ে নিতে সক্ষম হচ্ছে না দুই পরিবারের সদস্যরা। আম্মা, আপনি প্লিজ শান্ত হন, আমি দেখছি। তিথি শাশুড়ি মাকে বুঝ দিয়ে সান্নিধ্যের উদ্দেশ্যে কথা ছুড়তেই বিচ্ছু তাসিন পোকা সমৃদ্ধ দাঁত খুলে বলে, সানি, প্লিজ বিয়ে করো, তাহলে আমি 1 মাস ছুটি নিতে পারবো স্কুল থেকে। আর বাসার মিসকে বলবো 2 মাস আসবেন না। তিথি আহত দৃষ্টিতে ছেলের দিকে তাকাই। এগিয়ে এসে বোলের অর্ধেক সবজি তাসিনের প্লেটে ঢেলে দিয়ে বলে, এটা তোমার পানিশমেন্ট বেশি কথা বলার জন্য। পুরোটা শেষ না করা পর্যন্ত উঠতে পারবে না। বাবা! এই ছেলে চুপ, বাবাকে ডেকে লাভ নেই, বাবা ফেরেনি। এই বেবি মান কি চুপ, আমি কথা বলছি না? তুই এত কথা বলিস না কেন? একদম চুপচাপ সবজি শেষ কর। ফুপিমণি, চিৎকার করে লাভ নেই। নাজনীন বেগম চেয়ার হতে উঠে দাঁড়ান, মুখে আধার ঘনিয়ে রেখে থমথমে গলায় বলেন, বৌমা, তোমার দেবরকে বলে দাও স্পষ্ট করে কথা বলতে। রাজ্জাক ভাইয়ের সামনে আমাকে যেন ছোট হতে না হয়, আর তার উপস্থিতিটা আমি কাম্য করছি। আশা করি কথাটা রাখবে। সান্নিধ্য পানি খেয়ে উঠে দাঁড়াই। তিথির কথার মাঝে থামিয়ে দিয়ে বলে, আমি এখানেই আছি ভাবি, আলাদা করে বলতে হবে না। সময় পেলে অবশ্যই দেখা করার চেষ্টা করব। সানজিকে চোখের ইশারায় উপরে আসতে বলে সান্নিধ্য চলে যায় নিজ কক্ষে। নাজনীন বেগম ছেলের দায়সারা গোছের ভাব দেখে স্বামীর মুখোমুখি এসে দাঁড়ান। রাগান্বিত স্বরে বলেন, আপনি কেন ছেলেকে বোঝাচ্ছেন না? এভাবে কতদিন? ভাগ্য ভালো রাজ্জাক ভাই ভালো মানুষ, এখনও কিছু বলছে না। অন্য কেউ হলে এতদিন দফা রফা করে ফেলতো। আপনার ছেলের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে সবাইকে। ওর কাজের প্রেশার তো দেখতেই পাচ্ছ। এমপি হওয়া মুখের কথা নয়, যে দায়িত্বে বসলাম, অর্ডার দিলাম, আজ কাজ হয়ে গেল। রাজনৈতিক হালচাল কঠিন ব্যাপার। আমজনতার মন রক্ষা করে চলতে যেমন মাথা খাটাতে হয়, সেরকম গায়ের শক্তিও ব্যয় করতে হয়। তো থাকুন এই রাজনীতি নিয়ে,
ছেলের ভবিষ্যৎ এটাতেই পড়ে থাকুক, তার সংসার জীবনে পা রাখতে হবে না। বৌমা, দাদুভাইকে ঘরে নিয়ে যাও। জি বাবা। শাহজাহান খান খাওয়া শেষে টিস্যু দ্বারা হাত মুছে নেন। চোখে চশমা পরে ভারী গলায় বলেন, এত উত্তেজিত হবে না নাজনীন, ছেলেকে বোঝাও তোমরা। তুমি আছো, তিথি আছে, সারফরাজ আছে, আপনি বাবা হয়ে ছেলেকে বোঝাবেন না? আমি ওর অবস্থাটা বুঝতে পারছি জন্য জোর করতে পারছি না, নিজেও একসময় ওর জায়গায় ছিলাম। তো আপনি বিয়ে করেননি, সংসার করছেন না? আমি রাজনীতিতে অপরিপক্ক থাকাকালে বিয়ে করেছিলাম। যাই হোক, কথা বাড়িও না, আমি যতটুকু বোঝানোর বলবো। কালকে যেহেতু বলেছে সময় বের করার চেষ্টা করবে, তো শিওর দেখা করবে। শুনুন, আমি কিন্তু কোনোভাবেই ওর অগ্রাহ্যতা গ্রহণ করব না। সাথে আমার ভাইকে খালি হাতে ফিরিয়ে দিলে সেটাও কিন্তু বরদাস্ত করব না। জোর করছো কেন? সান্নিধ্য না চাইলে পারবে ওকে এই বিয়েতে রাজি করাতে? নাজনীন বেগম নিজ ঘরে পা বাড়াতে বাড়াতে বলেন, রাজি হতেই হবে। শাহজাহান সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। ছেলের মাও যেমন, ছেলেও তার সেরকম। ভাগ্য ভালো বড় ছেলেটা একটু ঠান্ডা মেজাজি হয়েছে, ওটাও গরম হলে এই বাড়িতে সবসময় আগুনের শিখা ঝরত। পুরনো আইন এবং বাজেট দুটোই বাতিল হবে। নতুন করে প্রণয়ন কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা হয়েছে। সামনের মাসে বিল পাস করার নোটিশ যাবে, সেদিকে খেয়াল রাখবেন। ভাইয়া। সান্নিধ্য পিছু ঘুরে সানজিকে একটু অপেক্ষা করার নির্দেশ দেয়। একান্ত সচিব আরহামের সঙ্গে চলে তার কিছুক্ষণ আলাপচারিতা। সামনের মাসে সম্ভবত জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মাঝে নতুন বিল উত্থাপন, নির্দিষ্ট সংখ্যক বাজেট পাস কার্যকর নিয়ে কাজ করতে হবে। সঠিক হিসাব এবং সরকারের কাছে জবাবদিহিতার জন্য তাই সুনির্দিষ্ট ধারায় গোছানো হচ্ছে ফাইল। কিছুক্ষণের জায়গায় প্রায় ৮-৯ মিনিটে কথা শেষ করে সান্নিধ্য বেলকনি ছেড়ে রুমে আসে। সিঙ্গেল সোফাটাই গা এলিয়ে স্থির হয়ে বসে বোনের সামনে। আমার কিছু ইনফরমেশন লাগবে। আমি বুঝতে পারছি না ভাইয়া, তোর আসলে হয়েছেটা কি? এত ঘন ঘন ডাক পড়ছে কেন আমার তোর ঘরে? ঘন ঘন কোথায়, 2বার ডেকেছি মাত্র। আগে তো তোর ঘরের ত্রিসীমানায় আসতে পর্যন্ত দিতি না, আর এখন সাদরে আমন্ত্রণ জানাস। হয়েছেটা কি খুলে বলতো? সান্নিধ্য পায়ের ওপর পা তুলে থুতনির নিচে হাত রাখে। স্থির চাহনিতে শীতল স্বরে বলে, তোর কোন ফ্রেন্ড চুয়েটের সিভিল ডিপার্টমেন্টে পড়ে? আমার ফ্রেন্ড? হ্যাঁ, ওই তো তাকোয়া। কিন্তু কেন? সানজির সন্দেহমাখা চোখে তাকানো দেখে সান্নিধ্য ঠোঁট গোল করে নিশ্চুপ ফেলে বলে, আমার ইনফরমেশন লাগবে, হেল্প করতে বলোকে। ঝেড়ে কাশুন এমপি সাহেব, আমি আপনার ক্লায়েন্ট নই যে পেঁচিয়ে কথা বলতে হবে। আর আপনার চোখ মুখ ভাবসাব বেশ পরিবর্তন লাগছে। প্রেমে পড়েছেন নাকি? মনে হচ্ছে। ছি, এই বুড়োকালে? ছেলে মানুষ কখনো বুড়া হয় না। 80 বছরেও 4টা বিয়ে করার সক্ষমতা রাখে। তোর মধ্যে সেটারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, মেয়েটাকে নাম কি? মেয়েটা একটা মেয়ে, এইটুকু জানি, নাম জানি না। সানজি চোয়াল বুঝায়। অবাক চোখে তাকিয়ে বলে, হ্যাঁ, আর কিছু নয়। চুয়েটের সিভিল ডিপার্টমেন্টে পড়ে, 1ম বর্ষ। ভাইয়া, তোর কাজকর্ম তো দেখছি খুবই কাঁচা। একটা মেয়ের প্রেমে পড়লি অথচ তার নাম জানিস না, শুধুমাত্র দেখেই প্রেমে পড়েছিস? সান্নিধ্য সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনের দৃশ্যপটে ভাসিয়ে তোলে আজকে সন্ধ্যায় দেখা সেই অপরূপা সবুজ বীথিকে, যাকে দেখে তার বুকের বাঁ পাশে স্পন্দন স্বাভাবিকতা ছেড়ে হয়ে উঠেছিল উত্তাল, যার হাসি, যার এক ঝলক দৃষ্টিতে সে নিজেকে প্রমাণ করেছিল এই নারীর কাছে সে অতিশয় তুচ্ছ দুর্বল হৃদয়ের মানুষ মাত্র, যে কিনা অবলীলায় বশ করে ফেলেছে বৃষ্টিমেদুর সন্ধ্যায় তাকে। আমার একদিনের মধ্যে মেয়ের নামসহ ফুল ডিটেলস চাই সানজি। মেয়ে তো আমাদের জুনিয়র, তোর ভাবি। সানজি বসা ছেড়ে উঠে দাঁড়াই, হতাশামাখা কণ্ঠে বলে, বাট এমপি সাহেব, আমার ভাবি হওয়ার জন্য তো আরেকজন লাইন ধরে আছে, তাকে কি করবেন? সান্নিধ্য চোখ খুলে উপর পানে দৃষ্টি রেখে শান্ত কণ্ঠে বলে, আমার নতুন একটা ঘর তৈরি করতে হবে, আর ঘর তৈরি কাঠামোর জন্য অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার দরকার। সুতরাং এর বাহিরে আমি চাচ্ছি না। আল্লাহ, এমপি সাহেব, আপনি তো পুরোই প্রেমিক পুরুষের খাতায় নাম লিখিয়েছেন। এ তো মুখে খই ফুটছে, অন্য সময় তো মুখ টিপেও কথা বের হয় না।
কবিতা আবৃত্তি করে কি মুখ বন্ধ রেখে? সানজি একের পর এক বিষয়ে দিশেহারা হয়ে যায়। চোখ কপালে তুলে বলে, ওরে, তার মানে এই অজান্তা বিলাসী তোকে বলেছিল কবিতা আবৃত্তি করার কথা? ও মাই গড, আমি সেদিন তোর এক্সপ্রেশন দেখে কিছুটা আন্দাজ করেছিলাম। এই তাহলে কাহিনী? অপমান অপমান। শাট আপ, যেটা কাজ দিয়েছি সেটা কর। 2000 টাকা নগদ টিপস চাই কাজ শেষে। সানজি দুহাত কোমরে চেপে শুল চোখে তাকায় সান্নিধ্যের দিকে, মুখ বাঁকিয়ে বলে, মোটেও না। রাজনীতি যারা করে তাদের মুখের কথা বিশ্বাস করা মানা। সংবিধানে লেখা আছে না নতুন যোগ হবে। সান্নিধ্য পকেট হতে ওয়ালেট বের করে দুটো চকচকে 1000 টাকার নোট বের করে সানজির দিকে দায় বাড়িয়ে বলে, নির্ভরযোগ্য তথ্য চাই। কিছু উল্টোপাল্টা হলে 3000 টাকা তোর থেকে কাটা হবে। একেই বলে নেতা, লাভ ছাড়া এক পাও নড়ে না। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আম্মাকে ম্যানেজ করবি কীভাবে? সে তো তার ভাইয়ের মেয়েকে তোর সাথে বিয়ে দিয়েই ছাড়বে। আমার প্রিয়ও বিয়ে করেনি, ভাবছি এটার সাথে ওটার কানেক্ট করে দেব। বোমা ফাটবে ভাইয়া, আম্মা মামারা সবাই তবদা খেয়ে যাবে। সান্নিধ্য হাত বাড়িয়ে দু একটা ফাইল হাতে নিয়ে দেখতে দেখতে কপাল কুঁচকাই। সানজির দিকে দৃষ্টি না রেখেই বলে, তুই তো খাবি না, এটাই শুক্রিয়া কর। আর একটা কথা বলবি, তোর 4000 টাকা। সানজি সরু চোখে তাকিয়ে মুখ ঝামটা মেরে বের হই কক্ষ থেকে। যাওয়ার পথে বলতে বলতে যাই, বড় ভাইয়াকে গরম গরম নিউজ সার্ভ করব, আগে তারপরে। ওখান থেকে 1000 টাকা না খসালে আমার ব্যবসায় লাল বাত্তি। পরের দিন সকাল 11টা, চুয়েট ক্যাম্পাস। ক্যাফেটেরিয়া হতে টুকটাক গল্প করতে করতে বের হয় শেহরিন, রিতমা। আজকে মাত্র দুটো ক্লাস ছিল তাদের, যেটা কিনা মিনিট 20 আগেই সমাপ্তি ঘটেছে। আর এই ফাঁকে ঢু মারতে এসেছিল একটু ক্যাফেটেরিয়াতে। আধা গরম খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে দুজনে ক্ষুধা পেটকে করেছে স্মিত। বৃহস্পতিবারের এই দিনটা ভীষণ আরামদায়ক লাগে শেহরিনের কাছে। কোনো অতিরিক্ত চাপ থাকে না, ল্যাব ক্লাস থাকে না, শুধুমাত্র দুটো ক্লাস, অতঃপর শান্তি, যেখানে খুশি যেতে পারো। যেহেতু সময় মিলেছে তাই আজকে দুজনের যাত্রা হবে ক্যাম্পাস ছেড়ে ভিন্ন জায়গায়। ঝকঝকে দিনের উজ্জ্বলতায় সঙ্গিনী পেয়ে আজ মুখরেখায় আজ বেশ লাবণ্যময় দ্যুতি চড়াচ্ছে শেহরিনের। অবশ্য এটা বিশেষ কিছু নয়, চারপাশের প্রকৃতি সুন্দর হলে মানুষগুলোকেও বোধ হয় সুন্দর লাগে দেখতে। তোমার আমেরিকা না গেলে হয় না রিতমা? দেশেই থাকো না, নিউ ইয়র্ক কি চট্টগ্রামের চেয়ে বেশি সুন্দর? রিতমা শেহরিনের হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুলগুলো বসিয়ে মৃদু হাসে। এই মেয়েটাকে যত দেখে তত সে অবাক হয়। মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো করে কথা বলে, অকপটে আবদার করে বসে। কি করি বলো, সব রেডি হয়ে গিয়েছে, না গিয়েও তো উপায় নেই। তবে আগে যদি জানতাম আমার এরকম একটা সুইট বেস্ট ফ্রেন্ড হবে, তাহলে বাবাকে বলতাম, বাবা প্লিজ অ্যাপ্লাই করো না, আমি যাব না বিদেশে। তোমরা সবাই পৌঁছা। আমার ডলিবুবুও যাবার আগে এসব বলে চলে যায়। শেহরিনের পাশে কেউ থাকে না। মন খারাপ করছো? মন খারাপ নয়, তবে এই মুহূর্তগুলোর সাথে তোমাকে ভীষণ মিস করব। রিতমা শেহরিনের আঙ্গুল টেনে মুখে হাসি লেপটে বলে, আমরা প্রত্যেক দিন ভিডিও কলে কথা বলবো, দুজন দুজনের কথা শেয়ার করব, ঠিক আছে? তবুও যেতেই হবে তোমাকে? সো সরি মাই কিউটি বিউটি। পুকুর পাড়ের রোড ধরে হেঁটে আসা দুজন গুলমলতিকা রমণীর দুঃখ কালো লগ্নে পিছন হতে ডাক আসে বেশ জোর গলায়। দুজনেই একযোগে পাশ ফিরে চায়। গোলাকার পুকুরের অপর পাশে শান পাতানো জারুল গাছের নিচে জমানো আড্ডা হতে ডাক এসেছে তাদের। দুজন রমণী হাত দিয়ে ইশারা করে তাদের কাছে আসতে। শেহরিন, রিতমা মুখ চাওয়াচাও করে একে অপরের। আধার ঘনিয়ে আসা মুখরেখায় নিস্তেশ্বরে বলে, সিনিয়র। র্যাক দিবে হয়তো, সেদিনই তো খেলাম আবার। চলো যাই আগে, বেশি দেরি হলে আবার ঝামেলা করবে। কোনো প্রকার সময় বের না করে দুজনে সরাসরি চলে যায় জারুল গাছের নিচে। চারজন মেয়ে দুজন ছেলেকে দেখে কিছুটা ঘাবড়ে যায় তারা। র্যাগের ভয়টা প্রথম বর্ষের স্টুডেন্টদের কাছে বেশ আতঙ্কের। ক্যাম্পাসে হাঁটা চলার সময় সব সময় আত্মা হাতে নিয়ে চলতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো এখানে। শেহরিন, রিতমা এক বাক্য বসে পড়ে তাদের সঙ্গে ঘাসের মাঝে। তাকুয়া সানজির চোখের ইশারায় শেহরিনের দেখিয়ে ঠোঁট টিপে হাসে আড়ালে।
সিভিল? জি আপু। তোমাদের দুজনের মাঝে শেহরিনকে? শেহরিন চোখ তুলে তাকাই। তাকওয়ার দিকে ভয়ার্ত মুখ রেখে বলে, আমি শেহরিন। পুরো নাম? সাবরিনা শেহরিন অনিভা। বাসা কোথায়? ঢাকায়। হলে উঠেছ? না, মামার বাসায় থাকি। সানজি তাকওয়ার হাতে হাত রেখে তাকে থামাই। নিজে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে বলে, মামার বাসা কোথায়? খুলশিতে। তোমার মামার নাম কি? কি করেন? একাধারে প্রশ্ন করা দেখে শেহরিন কিছুটা অবাক দৃষ্টিতে তাকায়। ঋতমাকে রেখে শুধুমাত্র তাকে এত প্রশ্ন করার বিষয়টা বোধগম্য হয় না। মনে হচ্ছে যেন সে চাকরির ভাইবা দিতে এসেছে। জি, মামার নাম শফিউল আলম। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গুড। এনিওয়ে, আমি সানজি। সানজির অকপটে হাত বাড়ানোর সঙ্গে মুখে স্বতঃস্ফূর্ত হাসি দেখে শেহরিন আরও এক ধাপ অবাক হয়, তবে মুখরেখায় তা প্রকাশ করে না। বাড়ানো হাতে হাত রেখে সশ্রদ্ধায় কুশলাদি করে। আমি কিন্তু তোমাদের ভার্সিটির অতিথি। অতিথি? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অকর্মণ্য ছাত্রী আমি। তোমাকে দেখতে এসেছে। আসাদের মুখ ফসকে কথায় সানজিব চোখ বড় বড় করে তাকায়। অন্যদিকে তাকওয়া পরিস্থিতি সামাল দিতে বলে, আরে ধুর বন্ধু, আমার কাছে এসেছে সবার খোঁজ নিতে। এই তোমরা কি র্যাক খেয়েছ? শেহরিন ঋতমা ভীত চোখে তাকিয়ে বলে, জি আপু। আজ যদি আমরা র্যাক দেই ভয় পাবে? এক্ষেত্রে দুজনের হতে আসা কোনো প্রতিউত্তর। তাকওয়া সহ উপস্থিত সবাই মিটমিট করে হাসে দুজনের মুখরেখা দেখে। অতপর গলার স্বর টেনে বলে, গান পারো দুজনে? মোটামুটি। কখনো কোনো প্রোগ্রামে গিয়েছ? আমার গাওয়া হয়নি, শেহরিন গিয়েছে। শেহরিন ঋতমার দিকে চোখ পাকিয়ে তাকায় মাথা নিচু করে। ঋতমা শেহরিনের হাতে হাত রেখে চোখের পাতায় আশ্বস্ত করে গোপনে। পলাশ গিটারের সুর তোলে। আমরা এখন শেহরিনের কণ্ঠে গান শুনব। আপু, নো আর্গুমেন্ট। তুমি লাস্ট প্রোগ্রামে কোন গানটা গিয়েছিলে? শেহরিন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে প্রফেশনালি কখনো গান শিখেনি। নিজে নিজেই যা গাইতো সেটা দিয়ে লাস্ট কালচারাল প্রোগ্রামে একটা গান গিয়েছিল। বাট গানটা ছিল তাদের হতে চুজ করা। তবে তার কাছে গানটা ভীষণ পছন্দের ছিল। কলেজ জীবনে ক্লাসরুম বসে বেশ কয়েকবার গেয়েছে গানটা। বকুল ফুল। দারুণ, একদম জমে যাবে। শুরু করো। পলাশ রেডি? সানজি শেহরিনকে উৎসাহ দিয়ে ফোনটা বের করে নেয় সন্তর্পণে। ভিডিও অপশনে গিয়ে প্রস্তুত রাখে নিজের আঙ্গুলের ক্রিয়াচালন। ঋতমা শেহরিনকে আশ্বস্ত করতে শেহরিন লম্বা শ্বাস টেনে গলার স্বর পরিষ্কার করে নেয়। গিটারে সুর উঠতেই মাথা নিচু রেখে ঘাসের দিকে দৃষ্টি নিবন্ধ রাখে। শালুক ফুলের লাজ নাই। একসঙ্গে 4-5 জনের হাতে বেজে উঠেছে করতালি। শেহরিন গান গাওয়া শেষে নাজুক চোখে তাকিয়ে দেখে সবার মুখের অভিব্যক্তি। এত সুন্দর গান গাও তুমি মেয়ে। আমি তো একদম সুরের তালে হারিয়ে গিয়েছিলাম। অপূর্ব কণ্ঠ তোমার শেহরিন। ধন্যবাদ আপু। প্রফেশনালি নিলে কিন্তু মন্দ হতো না। শেহরিন নরম হাসে, ভীত সন্ত্রস্ত হয়ে বলে, ইচ্ছে নেই আপু। তাকওয়া সহ উপস্থিত সবাই শেহরিনের সঙ্গে আলাপচারিতে ব্যস্ত হতেই টুক করে সবার মাঝ হতে উঠে দাঁড়ায় সানজি। কিছুটা দূরে গিয়ে তার রেকর্ড করা ভিডিও পাঠিয়ে দেয় সদ্য প্রেমের জলে ডুব দেওয়া এমপি মহোদয়কে। অতপর কল লাগায় তাকে। মুখে হাত দিয়ে ফিসফিস কণ্ঠে বলে, হ্যালো ভাইয়া, একটা দারুণ জিনিস পাঠিয়েছি তোর হোয়াটসঅ্যাপে, চেক করে তাড়াতাড়ি। আর আমার বোনাসটা রেডি রাখিস। বাই। সান্নিধ্য কেটে যাওয়া কলের দিকে তাকিয়ে ভ্রূদয় পাঁকা করে। অতপর সময় পরখ করে নেয় একবার। 12টার সময় তার মিটিং রয়েছে। এখন বাজে 11:55। অনিচ্ছা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে প্রবেশ করে সে। সানজির পাঠানো ভিডিওটাতে হাতের আঙ্গুলে ট্যাপ করা মাত্র তার চোখ বরাবরের ন্যায় স্থির হয়ে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ করে সে কিছু সেকেন্ড সময় নিয়ে কল লাগায় সরাসরি আরহামকে। মিটিং 15 মিনিট পরে শুরু হবে। কিন্তু স্যার, ওনারা তো একদম রেডি। আমি রেডি নই। ওকে স্যার, 15 মিনিটের মাঝে কাউকে অ্যালাউ করবেন আমার রুমে। শিওর স্যার। শেহরিনের মুখরেখা এক ঝলক দেখতেই সান্নিধ্যের কালকের মতো অস্থির অনুভূতি শুরু হয় ভিতরে। নিজেকে ধাস্তস্ত করতে সে অ্যাসিড পাওয়ার বাড়িয়ে দেয়। চেয়ার ছেড়ে উঠে সরাসরি উইন্ডোর সাথে লাগোয়া সোফায় গিয়ে বসে। অতপর ফোনখানা চোখের সামনে তুলে ভিডিওটা ফের চালু করে।
5 মিনিট 17 সেকেন্ড। একদম বরফ শীতল পানির নেই জমে যায় সান্নিধ্য। অনুভব করে শেহরিনের শ্রুতিমধুর কণ্ঠে গাওয়া গান, বিশেষ করে শেষ খণ্ডে আমার জামাই শব্দটা তার বুকে সরাসরি ধনুক থেকে ছোড়া তীরের ন্যায় লাগে। একবার নয়, দুবার নয়, পরপর 3 বার গানটা শুনে সে একদম ফোন বন্ধ করে ফেলে। এক হাতে চুলে টেনে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শীতল স্বরে বলে, এই মেয়েটার নির্ঘাত আমাকে পাগল বানিয়ে ছাড়বে। সন্ধ্যা 6:30। কলিং বেল বেজে ওঠে সুখনিবাসের। আগাম প্রস্তুত হয়ে থাকা নাজনীন বেগম আর তার বড় ছেলের বউ তিথি সব কিছু আরেক ঝলক পরখ করে নেয় দ্রুত চোখে। অতিথি আপ্যায়নের জন্য সব কিছু তৈরি, ছিমচাম পরিপাটি। অতপর দরজা খোলার জন্য এগিয়ে যান বাড়ির কর্ত্রী মহোদয় নিজেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? ভালো। তোমরা কেমন আছো সবাই? আমরাও ভালো আছি। আর খুব যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থা করতেই এলাম আজ। পাকা কথা কিন্তু না সেরে আজকে উঠছি না এই বাসা থেকে। রাজ্জাক সাহেব কথাটা হাসতে হাসতে বললেও সেটা যে সে সত্যিকারের অর্থেই বুঝিয়েছেন এটা মিসেস নাজনীন বেশ বুঝতে পারেন। চোয়ালে মৃদুমন্দ হাসি ঝুলিয়ে বলেন, আচ্ছা আগে ভিতরে এসো তো তোমরা। রাজ্জাক সাহেব মিসেস নীলা এবং তাদের একমাত্র কন্যা অন্বেষাকে সাদরে আমন্ত্রণ জানান বউ শাশুড়ি মিলে। সোফায় বসতে বসতে চারদিকটা নজর বুলিয়ে মিসেস নীলা জিজ্ঞেস করেন, বাসার সবাই কোথায়? কাউকে দেখছি না কেন? তোমার দুলাভাই একটু কাজের মধ্যে আছে, এসে যাবে। বৌমা সরফরাজকে ডাকো। জি মা। আন্টি সান্নিধ্য কোথায়? তিথিলতাকে ইশারায় কিচেন থেকে ডেকে উপরে পাঠাই সবাইকে ডেকে আনতে। শাড়ির আঁচল টেনে অন্বেষার কাছাকাছি এসে দাঁড়িয়ে হাসি মুখে বলে, দেখুন মা, আপনার হবু ছোট বৌমা এখনই আমার দেবরটাকে চোখে হারাচ্ছে। তার চোখ দুটো খুঁজে চলেছে সান্নিধ্য কোথায়। চিন্তা করবেন না ম্যাডাম, এসে যাবে এক্ষুনি সে। তিথির কথায় অন্বেষা লজ্জা পায় কিনা বোঝা দেয়, তবে মিসেস নীলা তার হয়ে প্রফুল্ল কণ্ঠেও জবাব দেয়, শুধু কি চোখে হারায় আমার মেয়ে তিথি? এমন একটা দিন নেই যে সে সান্নিধ্যের কথা বলে না। তাকে তো আমাদের দুজনের বুঝ দিতে দিতে টায়ার্ড হয়ে যেতে হয়। জানি না এমন নির্মমতা আর কতদিন সহ্য করতে হবে। নির্মমতা বলছো কেন নীলা? আমরাও তো চাই তোমার মেয়ে আমাদের ঘরে বউ হয়ে আসুক। এভাবে আর কতদিন আশা দিয়ে রাখবেন আপা? একটা বছর তো চলেই গেল। এই বলে আমার মেয়েটাকে আপনারা সবাই অপেক্ষায় চাতক পাখি করে রেখেছেন। তিথি শাশুড়ি মায়ের হয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, মামিমা, আসলে সম্পূর্ণ বিষয়টা সান্নিধ্যকে ঘিরে। আমরা সবাই ওকে সবসময় বোঝাই এই নিয়ে, কিন্তু ছেলে তার রাজনীতির জগতে এতটাই ব্যস্ত যে এসব কথা তার অনুধাবন করার সময়টুকুন হয় না। তাই বলে কি এইভাবেই চলবে? মোটেও না। অন্বেষার সঙ্গে সান্নিধ্যের বিয়েটা হবেই। ড্রয়িং রুমে চলমান গল্পগুজবের মাঝে আগমন ঘটে শাহজাহান সাহেব এবং তার বড় পুত্র ও কন্যার। সবার সঙ্গে মিষ্টি মুখে কুশলাদি বিনিময় শেষে আলাপচারিতায় ব্যস্ত হয়ে ওঠে একে অপরে। তিথিলতাকে সাথে নিয়ে তাদেরকে সার্ভ করে নানা রকম নাস্তা। একটু টেস্ট করে দেখো, ভালো লাগবে। সরি ভাবি, আমি ডায়েটের দিকে খুবই কনসার্ন, মিষ্টি অ্যাভয়েড করে চলি। আরে মেয়ে, একটু খেলে কিছুই হবে না, তোমাদের এই বয়সটাই তো খাওয়া দাওয়া করার। আসলেই আমি খেতে চাই না। আমার মেয়ে বডি ফিটনেস ঠিক রাখতে কত কি করে তিনি জানো। নিয়ম করে জিমে যায়, পার্লার তো তার প্রত্যেক সপ্তাহে কনফার্ম। এমনকি এত সুন্দরী বলো। তিথি অন্বেষার না বার্তায় আর দ্বিরুক্তি করে না। তপ্ত নিঃশ্বাস ছেড়ে তাকাতেই চোখ পড়ে সানজির দিকে। সানজি তাকে চোখ টিপ মেরে মুখে হাত দিয়ে নিবৃতে হাসে। আচ্ছা সান্নিধ্য এখনও আসছে না? 7টা বেজে গেল। সরফরাজের বাবা ওকে ফোন করুন তো একটু। সরফরাজ, কল করো। সরফরাজ বাবার নির্দেশে ফোন করে সান্নিধ্যকে। 2বার কল কেটে গিয়ে 3বার ফোন করতেই অপর পাশ হতে ভারী পুরুষালী গলার স্বর ভেসে আসে, 5 মিনিট। ওকে। ঘড়ির কাঁটায় 5 মিনিটের জায়গায় পাক্কা 15 কি 20 মিনিট বয়ে যায়। অতঃপর সুখনিবাসে আগমন ঘটে এমপি সাহেবের। ব্যস্ত পায়ে প্রবেশ করে সে ড্রয়িং রুমে। ক্লান্ত মুখে ঘামের রেশ মৃদুমন্দ। পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে কনুই অবধি। পেশিবহুল হাতের শিরাগুলো তাতেই ফুটে উঠেছে স্পষ্টতভাবে।
অন্বেষা লাজ লজ্জার মাথা খেয়ে পলকহীন চোখে তাকিয়ে দেখতে থাকে সান্নিধ্যকে। একদম পরিপক্ক নেতা হয়ে উঠেছে একটা বছরের মাঝেই। আকর্ষণীয় বলিষ্ঠ দেহের পুরুষকে সে চোখে হারায় বারে বারে। কী অবস্থা সান্নিধ্য? এমপি হয়েতে তোমার দেখাই পাওয়া যায় না আর। সরকার কাজ না করলে বসিয়ে বসিয়ে খাওয়ায় না আঙ্কেল। খাটো খাটো, এমপি হয়ে জনগণের জন্য না খাটলে পরবর্তী নির্বাচনে সিট ধরে রাখা কঠিন হয়ে যাবে। সিট ধরে রাখার জন্য আমি কাজ করি না, জনগণের যেটা প্রাপ্য, আমার যেটুকু কাজ তার মধ্যেই সীমাবদ্ধ থাকি। মুখের ওপর সপাটে উত্তরে রাজ্জাক সাহেব কিছুটা নারাজ হন সান্নিধ্যের উপরে, কিন্তু চুপচাপ সেটা যে আগ্রাহ্য করে যাওয়ার চেষ্টা করেন। খেজুরে আলাপ ছেড়ে মূল কথায় যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন তিনি। গলা ঝেড়ে পরিষ্কার কণ্ঠে বলেন, আপা দুলাভাই, অনেক তো কথা হলো, এবার আমরা আসল কথায় আসি। হ্যাঁ, শুরু করা যাক। দেখতে দেখতে এসব কথাবার্তার 1 বছর হয়ে গেল। নতুন করে আর যেন সময় বাড়াতে না হয় সেজন্য আমরা একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে এসেছি। সান্নিধ্যের কর্মজগতে ব্যস্ততার কথা ভেবে আমরা একটা সময় বের করে ওদের 4 হাত একসঙ্গে মিলিয়ে দিতে চাই। দরকার হলে প্রথমে ছোট পরিসরে আকদ করা হবে, পরবর্তীতে সময় হাতে নিয়ে বড় করে আয়োজন করব। আপনারা কি বলেন দুলাভাই? শাহজাহান সাহেব এক পলক ছেলের দিকে তাকিয়ে বলেন, না, আমাদের কোনো সমস্যা নেই। সান্নিধ্য, তোমার কি কোনো সমস্যা বা এই নিয়ে কোনো কথা আছে? সান্নিধ্য পায়ের ওপর পা তুলে চায়ের কাপ টেনে নেই। আয়াসী ভঙ্গিতে চা খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলে, আমার সমস্যা পুরোটাই। পুরোটাই মানে? পুরোটাই বলতে এই বিয়েটা নিয়েই আমার সমস্যা। নাজনীন বেগম ছেলের দায়সারা উত্তরে মুখরেখা শক্ত করেন, কঠিন গলায় উপস্থিত সবার সামনে বলেন, বিয়ে নিয়ে সমস্যার কি আছে? তোমার সুবিধা অনুযায়ী তো করা হচ্ছে, এত এক্সকিউজ দেখাও কেন সবসময়? হ্যাঁ, এক্সকিউজ নয়, যা সত্য সেটাই বলছি। আমরা বুঝতে পারছি না সান্নিধ্যের কথা। বিয়ে নিয়ে সমস্যা মানে? তুমি কি অন্বেষাকে বিয়ে করতে রাজি নাও সান্নিধ্য? সান্নিধ্য চায়ের কাপ টেবিলে রেখে নিজের ভেতরে শান্ত কণ্ঠ এনে বলে, না। উপস্থিত সবার মুখরেখা বিবর্ণ হয়ে ওঠে এক মুহূর্তেই। এভাবে প্রত্যাখ্যান শব্দটা রাজ্জাক সাহেব, মিসেস নীলা, অন্বেষা কেউই সহজভাবে নিতে পারে না। ঘনিয়ে আসা মেঘের মতো কালো মুখ করেও অবাক কণ্ঠে বলে, আপা, আপনার ছেলে এগুলো কী বলছে? সান্নিধ্য, কথা ঠিক করে বলো, এখন না করছো মানে? খেলা পেয়েছ, যখন যা খুশি তাই। আমার হ্যাঁ কবে ছিল? আমি কি কখনো বলেছি অন্বেষাকে আমি বিয়ে করব? বরং তোমরাই তো একে অপরে জোরাজুরি করতে এই নিয়ে। পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে অগ্রসর হতে থাকে। সবার অভিব্যক্তি থমথমে। উপস্থিত 2 জন ব্যক্তি ছাড়া কারোরই যেন সান্নিধ্যের কথা বোধগম্য হচ্ছে না। ঠিক এই রুদ্ধদ্বার পরিবেশে হাতে চিকেন ফ্রাই নিয়ে খেতে খেতে সোফার এক কোণায় সান্নিধ্যের পাশে এসে বসে তাসিন। ইয়ো পানি সানি, তোমাকে বিয়ে করবে না? তাই কি হয়েছে? কেঁদো না, আমি তোমাকে বিয়ে করব। তাসিন, মামুনি, আমি বিয়ে করব। বাবা, এদিকে আয়। সরফরাজ উত্তপ্ত মুহূর্তে ছেলের হাত তার ছেঁড়া কথায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান। ছেলেটা একদম চাচার মতো হয়েছে। মুখ দিয়ে যা বের হয় সবাইকে একদম বিভ্রান্ত করে তোলে। সাব্বাস বেটা, তাহলে তো পাত্র রেডি, আমি উঠি। যাও যাও, আমি বিয়ে করব। তাহলে আর স্কুলে যেতে হবে না, মিসও আসবে না। কিসের স্কুল? আমি তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবো, তুই শুধু বিয়েটা কর চাচ্ছু। বাবা, দাদুভাই, আমাকে এক্ষুনি বিয়ে দাও। আমি আর স্কুলে যাব না, আর পড়াশুনো করব না। তাসিনের কাঁদো কাঁদো কণ্ঠের আবদার শুনে সানজি শব্দ করে হেসে ওঠে সবার মাঝে। উপস্থিত সবাই তার দিকে রুক্ষ চোখে তাকারে, সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে বলে, সরি, হুট করে বের হয়ে গেছে। বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। তিথি স্বামীর পানের রাগান্বিত দৃষ্টিতে তাকান। ছেলের দুষ্টুমিতে তার মানসম্মানের একদম দফারফা। অন্যদিকে বউয়ের চোখ রাঙানিতে সরফরাজ হতাশার নিঃশ্বাস ছাড়ে। ছেলেকে অনেক চেষ্টাতেও টেনে কাছে আনতে পারে না। অবশেষে উপায়ন্তর না পেয়ে সানজি গিয়ে উঠে সান্নিধ্যের পাশ হতে টানতে থাকে তাকে। আমি বিয়ে করব ফুপিমণি, আমি যাব না। বিড়াল প্যান্ট পরে কেউ বিয়ে করে পচা? চল, তোকে সাজিয়ে আনি। মাথায় টোপর দিতে হবে না, চাচ্চুর মতো পাঞ্জাবি পরতে হবে না। চাচ্চু, তোমার পাঞ্জাবি খুলে দাও।
হুস, চাচ্চুর পাঞ্জাবি ভূতের ড্রেস হবে তোর গায়ে। সানজি টেনে টুনে উপরে নিয়ে যায় তাসিনকে। তাসিন এক হাতে লেগ পিস ধরে অপর হাতে সিঁড়ির হ্যান্ডেল টেনে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকে প্রাণপণে। কিছু ঘুরে অসহায় চোখে তাকায় আর বলে, ইয়ো সানি, পানিকে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। শুধু পাঞ্জাবি পরে আয় তাই হবে। বিড়াল প্যান্টের সাথে পাঞ্জাবি পারফেক্ট কম্বিনেশনে বিয়ে করার জন্য। সান্নিধ্য দয়া করে এসব সার্কাস বন্ধ করবে। সান্নিধ্য কিঞ্চিত হাসি চাপায়। পকেট হতে ফোন বের করতে করতে বলে, আমি আমার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা নেই কারো। এমন প্রত্যাখ্যান করে দেওয়ার কারণটা কি জানতে পারি? কারণটা পার্সোনাল, ভেরি পার্সোনাল। এই মুহূর্তে বলতে পারছি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? সেটা আপনি জেনে কি করবেন আঙ্কেল? বলতে সমস্যা কি? বহুত সমস্যা। ওকে, আমার কথা শেষ। অল ক্লিয়ার? উঠি চল তাহলে। আমাদের কথা এখনও শেষ হয়নি। সান্নিধ্য বসা ছেড়ে উঠে গিয়ে আবার বসে পড়ে। হাতে থাকা ঘড়ির দিকে এক পলক নজর দিয়ে বলে, শেষ করো কুইক। মিসেস নাজনীনের দেহ স্পুলিংয়ের ন্যায় জ্বলতে থাকে। শাহজাহান সাহেব স্ত্রীর অগ্নিমূর্তি দেখে ভারী গলায় বলেন, পাগলামি করো না সান্নিধ্য, অন্বেষের কথাটা একবার ভাবো। বাবা ঠিক বলেছেন। জানো মেয়েটা তোমাকে কতটা পছন্দ করে? তুমি আসতে লেট করেছিলে জন্য বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল। এমন মেয়ে এই যুগে আর একটা পাবে না সান্নিধ্য। সময় থাকতে অবহেলা করো না বলে দিলাম। মাথা হতে ভূত নামিয়ে ফেলো। অন্বেষা ভীষণ কেয়ারিং একটা মেয়ে। সব সময় সে তোমার জন্য পাগল হয়ে থাকে। এভাবে কষ্ট দিও না। সান্নিধ্য এক নজর অন্বেষার দিকে তাকাই। বিমূর্ত ভঙ্গিতে সে যে কিনা ঠাই হয়ে বসে আছে সবার সামনে। অন্বেষা। সান্নিধ্যের ডাক অন্বেষার শ্রবণে পৌঁছাই। ভারী মুখখানা তুলে তাকাই এমপি সাহেবের দিকে। তিথি শাশুড়ি মায়ের হাত ধরে আশ্বস্ত চোখে তাকাই। হয়তো ছেলের মন গলেছে অবশেষে প্রশ্নসূচক বাক্য শুনে। সবাই অধীর আগ্রহ হয়ে ওঠে সান্নিধ্যের কথা শুনতে। সান্নিধ্য ফোনখানা বন্ধ করে পকেটে রেখে স্থবির হয়ে বলে, আজ থেকে তুমি আমার স্বঘোষিত ছোট বোন। আর বোন হয়ে ভাইয়ের জন্য এই কেয়ারিংটা ধরে রাখবে সবসময়, কেমন? সবাইকে কয়েকশো ভোল্টেজের শখ খাইয়ে সান্নিধ্য নির্বিকার চিত্তে উঠে যায়। যেতে যেতে গুনগুন করে ঠোঁট নেড়ে গাইতে থাকে, বকুল ফুল বকুল ফুল। পরের লাইন আর মনে করতে পারে না সে। কিছু সেকেন্ড ভাবনা শেষে নিজ মনে বলে ওঠে, শিট, আবার ভুলে গেছি, অতি দ্রুত মুখস্থ করতে হবে। বিমর্ষ রীতিতে চলতে থাকে রাতের খাওয়া দাওয়া। যে সারস্বরে রান্নাবান্না অতিথি আপ্যায়নের ব্যবস্থা করেছিল মিসেস নাজনীন, সব কিছু যেন পণ্ড হয়ে গিয়েছে সন্ধ্যালগ্ন হতে। অবশ্য গিয়েছে বললে ভুল হবে, নিজ হাতে সব নষ্ট করেছে তার ছোট পুত্র। মনের ভেতরে ছেলের প্রতি তার অসন্তুষ্টতা কাজ করছে। এর কঠিন জবাবদিহিতা নিবেশে শুধু অতিথিগণ বিদায় হোক। হয়েছে, আর দিতে হবে না। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও বড় আপাকে তো আর অসম্মান করতে পারি না। জোর করে হলেও দানা মুখে দিতে হচ্ছে। আমি সত্যি ভাবতে পারছি না সান্নিধ্য এইভাবে না করে দিবে। ওর কি একটুও রিগ্রেট ফিল হচ্ছে না? আমি ভীষণ আপসেট ওর বিহেভিয়ারে। নাজনীন বেগম মিসেস নীলার পাতে আচারি বেগম তুলে দিতে দিতে বলে, তোমরা এসব বিষয়ে ভেবো না, যা ভাবার যা করার আমি করব। অন্বেষাকে পুত্রবধূ করলেই তো হলো, তাই না? কিন্তু কিভাবে আপা? সান্নিধ্য তো, ওকে রাজি করানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এই ছেলে কাজে পাগল হয়ে গিয়ে উল্টোপাল্টা বকছে। অন্বেষা নাজনীন বেগমের জোরালো কণ্ঠে আশ্বস্ত বাণী শুনে নিজেকে দমাই। নরম গলায় বলে, বিলিভ মি আন্টি, আমি সান্নিধ্যকে সত্যি ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ইয়ো পানি, তোমাকে আমি বিয়ে করব, সানি নয়। মাথায় একটা গোলাকার টুপি পরনে গিয়ে ঘিয়ে রঙের পাঞ্জাবির সঙ্গে বিড়াল প্যান্ট। বড় সাহেব একদম রেডি। শব্দ করে হেঁটে এসে শাহজাহান সাহেবের কাছে দাঁড়ায় সে। পোকা খাওয়া দাঁতগুলো উন্মুক্ত করে বলে, দাদু ভাই, আমাকে বিয়ে করিয়ে দাও এখনই। দিব, খাওয়াটা শেষ করি। আচ্ছা, মুশকিল তো। তাসিন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। ভয় পাও না তাই না? লাঠি আনবো? মামুনি চাচ্চু আমাকে বিয়ে করতে বলেছে।
আমি বুঝি না এই বান্দাকে আবার ছাড়লো কেন। আমার হয়েছে দুঃখ। বাবা কোথায় তোমার? চাচু, ফুপিমণি আর বাবা আমাকে নিচে পাঠিয়ে দিয়ে ঘরে আটকিয়ে দিয়েছে। বলেছে যাও তাসিন, কবুল বলে এসো। এই চুপ, মুখ সেলাই করে দেবো একদম। এসো বলছি। তিথি হাতে থাকা কাঁচের বোলটা শব্দ করে ডাইনিংয়ে রাখে। বিচ্ছুটাকে ধরতে পা বাড়াতেই বিচ্ছুটার সঙ্গে সঙ্গে টেবিলের নিচে গিয়ে আত্মগোপন করে। বের হো বলছি তাসিন, একবার যদি ধরতে পাই তোমাকে স্কুলে একদম রেখে আসবো, আর কখনো বাসায় আনবো না। মামুনি, তুমি এমন করছো কেন? আমাকে একটু বিয়ে করতে দাও না। তুমি বাবা না বিয়ে করেছ? আমি কি কিছু বলেছি? শাহজাহান সাহেব পানি খেতে গিয়ে বিষম খেয়ে ওঠেন। রাজ্জাক সাহেব খুশখুশিয়ে কেসে ওঠেন। মিসেস নীলা খাবার ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাচ্চাটা দেখি ভারী দুষ্টু, একদম সান্নিধ্যর মতো হয়েছে। তা তো নিজের চোখেই প্রমাণ পাচ্ছি। তিথি হাজারো ডাকে চেষ্টায় কোনোভাবেই নতুন জামাইকে বের করতে পারে না টেবিলের নিচ থেকে। রাগে দুঃখে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। আজ একবার হাতের মুঠোয় এর পাক বাপ ছেলেকে একদম গরম তেলে মোচমুচিয়ে ভেজে ছাড়বে সে। এত কঠিনভাবে পিছলে গেলি কিভাবে জানি না, তবে মেয়েটাকে দেখলেই আমার অস্থির লাগে। কেমন অস্থির সেটাও বোঝাতে পারবো না। আমার ওকে ভীষণ ভালো লেগেছে ভাই, ভীষণ। আই উইল ম্যারি হার। সরফরাজ দুহাত ভাঁজ করে থুতনির নিচে রেখে সানজির দিকে তাকাই। সানজি হাত হতে চায়ের কাপ রেখে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আস্তে এমপি সাহেব আস্তে, এখানেই দয়া করে ব্রেক কষুন। বিয়ে অবধি না হয়ে একটু ধীরে সুস্থে যান। কেন? কেন আবার? তোমার বকুল ফুল অজান্তা প্রেমিকা কি তোমাকে চিনে? না। তুমি যে তার প্রতি মিষ্টির শিরার মতো গলে পড়েছ সে জানে না। তাহলে কোন মুখে বলো তাকে বিবাহ করতে চাও? সান্নিধ্য সোফায় হেলান দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ে। উপর পানে চেয়ে উদাস গলায় বলে, আমার প্ল্যান করা শেষ। কী প্ল্যান করেছিস তুই? কালকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিব। ও মাই গড, একই সর্বনাশের কথা কও এমপি সাহেব। সান্নিধ্য ভ্রুকুচকে তাকায় সানজির দিকে, গম্ভীর স্বর ভেদ করে বলে, এসব কি কথার স্টাইল? ওর কথা বাদ দে। তোকে যে মেয়ে চেনে না জানে না সে কেন তোকে বিয়ে করবে? বিয়ের প্রপোজাল দিবি আর ও তোকে অ্যাকসেপ্ট করে নেবে ভাবলি কি করে? আমারও একই কথা। মাথার ব্রেন কি কার্যালয়ে ফাইলের মধ্যে রেখে এসেছিস ভাইয়া? এসব কি প্ল্যান? হ্যাঁ, ছি। হাতে আমার ৯৯টা কাজ, প্রেম করার সময় কোথায়? আর প্রেম করতে গেলে অনেক এফোর্ট দিতে হয়। আমার সময় থাকলে তো এফোর্ট দিব, এর চেয়ে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিব। যদি রাজি না হয়, রাজি করাবো। জোর করবি? আমার মতো ভালো ছেলে পাবে একটা? ওর ভালোর জন্য হলেও আমাকে একটু জোর করতে হবে। সানজি বড় ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়াই, নির্লিপ্ত স্বরে বলে, ঠিকই আছে এমপি সাহেবের প্ল্যান বলে কথা। তার উপরে যোগ্য পাত্র এভাবে হাতছাড়া করা যায় নাকি? শেহরিনের উচিত এক বাক্যে রাজি হয়ে যাওয়া। শেহরিন সান্নিধ্য নামেও মিল। সানজি ঘড়ি দেখে তাদের এই রুদ্ধ মিটিংয়ের সমাপ্তি টানে। বসা ছেড়ে উঠে এক হাতে চায়ের কাপটা নিয়ে অপর হাত সান্নিধ্যের দিকে পেতে দেয়। কি পারিশ্রমিক চাই? সান্নিধ্য কপাল কুঁচকে তাকাই, তীক্ষ্ণ স্বরে বলে, কি পরিশ্রম করেছিস তুই? শেহরিন নামটা যেদিন দিন রাত মিলে জপে যাচ্ছিস, কার দৌলতে? মানে? এমপি সাহেব মানে ছাড়ুন, ক্যাশ অন পকেট ডেলিভারি করুন, নয়তো আর কোনো হেল্প সানজি থেকে পাবেন না। তুই মেয়ে না ডাকাত? বেশি কথা সানজি পছন্দ করে না। সান্নিধ্যর সরু চোখ তাকানোর দৃষ্টিকে উপেক্ষা করে সানজি। তার পাতানো হাতের দিকে তাকিয়ে সান্নিধ্য করুণ নিঃশ্বাস ছাড়ে। ভাই, বাবাকে বলে এটাকে বিদায় কর। আমার ব্যাংক ব্যালেন্স 0 হয়ে যাবে, তাছাড়া বউ নিয়ে খাবো কি? ছি এমপি সাহেব, এতটাও গরিব নন আপনি। ওয়ালেট থেকে জাস্ট একটা নোট দিবি? সানজি আশেপাশে তাকিয়ে বেডের উপরে রাখা ওয়ালেট হতে একটা 1000 টাকা বের করে নেই। অতঃপর এসে দাঁড়ায় বড় ভাইয়ের কাছে, সরাসরি হাত পাতে তার পানে। আমি কি করেছি? কাজ করিয়েছ তুমিও ভাইয়া। মানে? আমার তো কোনো শেহরিন নেই। শেহরিন না থাকলে
বেবি মানকি তো আছে। তখন ড্রয়িং রুম হতে টেনে টেনে যে বের করলাম, এটার পারিশ্রমিক দাও। তুমিও পারোনি, ভাবিও পারেনি। সরফরাজ অবাক দৃষ্টিতে সান্নিধ্যের দিকে তাকাই। সান্নিধ্য চোখ বন্ধ করে হাতখানা চোখের উপর রেখে ধীরকণ্ঠে বলে, ওকে ডাস্টবিন থেকে তুলে আনাই ভুল হয়েছে। সাংঘাতিক ব্যাপার স্যাপার তো। ভাইয়া তাড়াতাড়ি দাও, আমার সময় নষ্ট করো না। উপায়ন্তর পায় না সরফরাজ। সান্নিধ্যের মতো সে নিজেও জ্ঞানাকলে ফেঁসে যায়। পকেট হতে ওয়ালেট বের করে সেও একটা 1000 টাকার নোট গতিয়ে দিয়ে বলল, আপনার পরিশ্রম দেখে খুবই কষ্ট পেয়েছি, এই নিন টাকা দুটো, ভালো মন্দ খেয়ে শক্তি বাড়ান। ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পেরেছেন। সানজি দুই ভাইয়ের হতে টাকা উসুল করে রুম হতে বের হয়ে যায়। সরফরাজ বোনের যাওয়া পানে তাকিয়ে মৃদু হাসে। আদরের বোন তাদের। পাগলামি, অত্যাচার, আবদার নির্বিচারে হজম করা তাদের দুই ভাইয়েরই কাজ। কি ভাবছিস? কিছু না, বেলকনিতে আয়। আছে? যা আসছি। সরফরাজ উঠে স্লাইড ডোর টেনে বেলকনিতে চলে যায়। সান্নিধ্য কিছুক্ষণ চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। অতঃপর উঠে সেন্টার টেবিল হতে ফোনটা নিয়ে চলে যায় বেলকনিতে। কালো রঙের টি শার্টটা হালকা টেনে বেলকনিতে থাকা ইজি চেয়ারে বসে পড়ে। সরফরাজ লাইটারের আলোতে সিগারেট ধরিয়ে সান্নিধ্যকে দেয়। জ্বলন্ত বেনসনে হালকা হওয়ায় ছাইবর্ণের ধোঁয়া উড়ে যায়। দুই ভাই কিছুক্ষণ স্তব্ধ রাতে নির্বতার মাঝে কাটায়। সরফরাজ আবছা আলোতে সান্নিধ্যের দিকে তাকিয়ে বলে, নিজের রাগ কন্ট্রোলে আনার ট্রাই কর সান্নিধ্য। এতগুলো মার্ডার কেস অলরেডি তোর ঝুলিতে উঠে গিয়েছে, আর কত? আমার পায়ে যে পা লাগাবে তাকেই আমি শেষ করে দেব। শাহমাদকে টার্গেটে রেখেছি, ওর জাস্ট হা করার অপেক্ষায়। একদম এনকাউন্টার। কি দরকার? সান্নিধ্য ধোঁয়া ছেড়ে বেতের মোড়ার উপর পা তুলে বসে শান্ত কণ্ঠে বলে, এসব আবর্জনাকে বাঁচিয়ে রাখা মানে আমার পথের কাঁটা বিছানো। আমি সাধু বা সহৃদয়বান কোনো মানুষ নই যে মায়াদয়া দেখিয়ে ছেড়ে দেব। ওসব সান্নিধ্য শাহজাহান খান দ্বারা হবে না। ওকে আমি শেষ করব, মানে করবই। ওসি সাহেব ফোন করেছিল আজকে, কথাবার্তায় বোঝা গেল তোর প্রতি বেশ অসন্তুষ্ট। হারামির বাচ্চাকে বল আমার সামনে আসতে। মোরাদের থেকে লাখ টাকা পকেটে ভরে আমার ছেলেদের নামে মামলা দিয়েছে। আমি বলেছি তোর থেকে দূরে থাকতে, বাট এইভাবে ডিরেক্ট মার্ডারে নিজেকে জড়াস না। আর সান্নিধ্য 6-7টা করেও তোর কেন তৃষ্ণা মেটে না? বাবা যদি একবার জানে তুলকালাম বাজিয়ে দিবে। সান্নিধ্য স্মিত হাসে, অধর পানে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, পিস্তল হাতে নিলেই শরীরে একটা তেজ আসে, নেশার মতো কাজ করে। মনে হয় ওগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দিই। এই মেজাজ নিয়ে বিয়ে করবি, সংসার করবি, টিকবে তো? আমি নিজেকে এত কুল রেখেই পারি না। তুই কি করবি? সান্নিধ্য সব সামনে নিতে পারবে ব্রো, চিন্তা নেই। বউ থাকবে হৃৎপিণ্ডে, আর আমার পিছনে লাগা কুকুরেরা থাকবে পদতলে। কনফার্ম? এমপি পদটা আমার অনিশ্চিত, কিন্তু শেহরিন নিশ্চিত। সরফরাজ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে তার ছোট ভাইকে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা তার আপনা আপনি নিঃশেষ হয়ে যেতে থাকে। খুন খারাপি মারামারির হাতে কিনা শেষমেশ গোলাপ ফুল উঠেছে। কে সেই রমণী? কে এই অবাধ্য পুরুষকে একদম ঘায়েল করে দিয়েছে? সে কি জানে এই পুরুষ কোন ধরনের তারকাটা? সামনে নিতে পারবে কি না, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে? সান্নিধ্য বসা ছেড়ে উঠে হাত ছেড়ে নেই। বেলকনিতে ছোট লাগোয়া বেসিনে মুখ ওয়াশ করে হালকা পানিতে চুল ভেজাই। গোলাকার আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে প্রেমিক পুরুষ হয়ে যাচ্ছে দিন দিন। তোর প্রেমে পড়ার কথা শুনলে কে বেশি অবাক হয়ে বলতে পারবি? আম্মা? না। ভাবি? না। বাবা? হুশ বেটা, কে তাহলে? সরফরাজ উঠে দাঁড়ায়। হাতে থাকা সিগারেটের শেষ অংশটুকু গ্রিলের ফাঁকে ফেলে দিয়ে সান্নিধ্যের পিঠ চাপড়ে বলে, তোর দুশ্মনেরা, যেগুলো এখনও পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে আছে, বিশেষ করে মিজানুল বকশি। সান্নিধ্য ভ্রু পাকায়, সহজ গলায় বলে,
ওরা শীর্ষ সন্ত্রাসী হয়ে বিয়ে করে বাচ্চা উৎপাদন করে সক্ষম হলে আমি এমপি হয়েও কেন পারবো না? বাই দ্য ওয়ে, সন্ত্রাসীরাও রোমান্টিক হয় কিভাবে? আমি ভালো মানুষ হয়ে এক্ষেত্রে পিছিয়ে? জোকস অব দ্য নাইট সান্নিধ্য, শাহজাহান খান ভালো শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে? পূর্ব আকাশের রঙিন আলো ফুটছে মৃদুমন্দ বাতাসে, মেঘের বাহুডোরে সূর্য লুকিয়ে হাসে মাথা উঁচু করে গাছের ফাঁকে ফাঁকে। চট্টগ্রামের সিআরবি রোড ধরে আজও শেহরিনের বিচরণ। কোমল কান্তা হাত, ডান হাতের আঙ্গুলগুলো মুখের উপর ছড়িয়ে রেখে মিটিমিটি করে সূর্য দেখে আপন মনে। সদ্য ফোটা সোনালি এক চিলতে আলো তার মুখে উপচে পড়তেই হেসে ওঠে খিলখিলিয়ে। কিছুটা সময় কাটায় সে নিভৃতে, প্রকৃতি অভয়ারণ্যে নিজের মতো সবুজ রং লাগিয়ে। আবারও হাঁটা ধরে সেই চায়ের মামার দোকানে। সেদিনের চাটা তার কাছে ভীষণ মজা লেগেছিল। আজও তাই আরও একবার সেটার স্বাদ নিতে অগ্রসর হয় সেই পথে। স্যার, ম্যাম আসছেন, তুমি দূরে গিয়ে দাঁড়াও। ওকে স্যার। ওয়েট ওয়েট, সেলিম মামাকেও নিয়েছো সাথে। রিমন চলাপথে হাঁটা থামাই, কপালে হাত দিয়ে ঘুরে তাকাই স্যারের দিকে। হতাশার নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলে, স্যার, সেলিম মামারই এটা চায়ের দোকান, উনি চলে গেলে চা বানিয়ে দিবে কে? সান্নিধ্য মুখে মাস্ক ঠিক করে নেই, অতঃপর পকেট হতে ফোনটা বের করে সরল কণ্ঠে বলে, মিস্টেক। স্যার, আপনি কি নার্ভাস ফিল করছেন? কি বলো? আমি কোনো নার্ভাস ফিল করব? প্রথম প্রথম তাই একটু এলোমেলো হচ্ছে। না মানে আপনি যখন মার্ডার কেসগুলোতে সংযুক্ত থাকেন তখন আপনার মুখে বিন্দুমাত্র অনুতাপ কিংবা এরকম নার্ভাস থাকে না, তাই আর কি। আমাকে এত গভীরভাবে বিশ্লেষণ করতে হবে না। তুমি আমার প্রেমিকা নও, যেতে পারো। জি স্যার। রিমন চলে যাই। সান্নিধ্য এক পলক পিছনে ঘাড় ঘুরিয়ে দেখে তার অজান্তা বকুল ফুলকে, যে কিনা ধীর পায়ে আনমনে হেঁটে আসছে তার অভিমুখে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে এমপি সাহেবের। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে বসে পড়ে সে কাঠের বেঞ্চিতে। চা দোকানদার সেলিম মামাকে হাতের ইশারায় চায়ের অর্ডার দিয়ে মনোযোগ দেয় ফোনের দিকে। কিছু মুহূর্তের মধ্যে শেহরিন এসে উপস্থিত হয় সেখানটায়, কিন্তু এসেই সর্বপ্রথম তার চোখে পড়ে অজানা সেই মাস্ক পরিহিত আগন্তকের দিকে। কিঞ্চিত ভ্রু বেঁকে ওঠে তার। চায়ের অর্ডার দিয়ে এসে আর বুঝতে চেষ্টা করে সেদিনের সেই লোকটাই এটা নাকি। সেদিন তো কবিতা আবৃত্তি করা এমপি সাহেবের মতো লেগেছিল, আজকেও তার ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না। দৈহিক গঠন অবয়ব তো তাই বলছে। মামা, আজকে একটা বেঞ্চ কেন? মামা, আর বাকি দুইয়া বেঞ্চের পায়া ভাঙি গিয়েছে। আইজের লাই আয়ের লগে বইতাতুন কষ্ট করি, পায়া ভেঙে গেছে কিভাবে মামা? 2 দিন আগে তো ঠিক ছিল। আমি ন জানি, ফুয়া দোকান খুলি বললাই আইসম আর দেহি ভাঙি পড়ে রয়েছে। শেহরিন ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে। উপায়ন্তর না পেয়ে আগন্তক সাহেবের বসা বেঞ্চের একপাশে বসে। কিছু সময়ের চুপচাপ নজরদারিতে বুঝতে পারে সেদিনেরই সেই জনই আজকের জন। শুধুমাত্র পরিবর্তন হিসেবে রয়েছে পরিহিত কালো টি শার্টের বদলে আজকে রিয়াল মাদ্রিদের সাদা জার্সি আর ধূসর প্যান্ট। সেলিম মামা 2 কাপ চা নিয়ে আসে দুজনের জন্য। সান্নিধ্য নিজের চায়ের কাপটা নিয়ে পাশে রেখে দেয়। অপরদিকে শেহরিন তার চায়ের কাপটা হাতে নিয়ে অপেক্ষায় থাকে পাশে বসা মানুষটার মুখ রেখে দেখার জন্য। মামা, আজকে আপনার কাস্টমার নেই কোনো? বুঝির ন ফারম মামা, আজ আয়ার এলা কিয়েরে ওর ব্যাড লাক। শেহরিন পাশে বসা ব্যক্তিটির দিকে নজর ঠিক রেখে সেলিম মামার সাথে আলাপে মগ্ন হয়ে ওঠে। নানান ধরনের পারিপার্শ্বিক সমালোচনায় ভীষণ ব্যস্ত হয়ে ওঠে দুজনে। আর এতেই এমপি সাহেব মনে মনে বিরক্ত হয়ে ওঠে। এত ধৈর্য তার নেই। তাকে উপেক্ষা করে এইভাবে আলাপে মশগুল হওয়াটা মোটেও গ্রহণযোগ্য নয়। এদিকে সময়ের মতো সময় ঠিকই পার হচ্ছে। কিছু সময় পার হতেই ফোন সুইচ অফ করে পকেটে ঢুকিয়ে দেয় সান্নিধ্য।
নিজেকে প্রস্তুত করে শেহরিনের সঙ্গে কথা বলার জন্য, তবে নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেয় আগেই বিয়ের প্রপোজাল দিবে না। কারণ যতটুকু বুঝেছে মেয়েটা রাজনীতি অপছন্দ করে, সেক্ষেত্রে একটু যাচাই বাছাই না করে নিলেই হয়। যদি ডিরেক্ট রিজেক্ট করে তো সমস্যা, আগে একটু রাজনীতির ভালো দিকগুলো বুঝতে হবে। স্যার সান্নিধ্যের মুখ খোলা মুহূর্তে রিমন তড়িৎ গতিতে ছুটে আসে, হাঁপানো কণ্ঠস্বর ভেদ করে বলে, স্যার আপনাকে একটু পরই যেতে হবে, ডিসি সাহেব ফোন করেছিলেন। অসময়ে অনুচিত কাজ। সান্নিধ্য হাত মুঠো পাকিয়ে চোখ বন্ধ করে নেয় সঙ্গে সঙ্গে। শেহরিন অবাক চোখে তাকিয়ে দেখে এমপি সাহেবের সেই অ্যাসিস্ট্যান্টকে, যে কিনা তাকে খাবার দিয়েছিল মাঝ রাস্তায়। আরে আপনি? সরি ম্যাম, আপনাদের মাঝে একটু ডিস্টার্ব করলাম। স্যারকে? আপনার পাশে ম্যাম। সান্নিধ্য মাথা নিচু করে চোখ বন্ধ করে নিজের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিতে থাকে ক্রমশ। শেহরিন রিমনের থেকে চোখ ঘুরিয়ে দৃষ্টি স্থাপন করে পাশে বসা পুরুষটির দিকে, মাথা খানিকটার নিচ দিকে ঝুঁকিয়ে ঘাড় কাত করে সেও অবাক চাহনি নিক্ষেপ করে এমপি সাহেবের দিকে। সান্নিধ্য চোখ খুলে তাকায়, তার দিকে বিস্মিত চাহনি ফেলা রমণীকে দেখে গম্ভীর মুখে ভ্রুদয় উঁচিয়ে বোঝায়, কি হয়েছে? শেহরিন মাথা নাড়িয়ে ঘাড় সোজা করে ঠিকঠাক হয়ে বসে। একটু আগে মস্তিষ্কে জমাট বাঁধানো সকল প্রশ্নের সমাধান মেলে তার ধীরে ধীরে। সান্নিধ্য মুখ হতে মাস্ক খুলে ফেলতেই আমার ধারণা পুরোপুরি ঠিক। তাহলে কবিতা আবৃত্তি করা এমপি সাহেব অবশেষে ধরা পড়েছে জনতার হাতে। সান্নিধ্য শেহরিনের কথাই বিশেষ আমলে না নিয়ে সরাসরি তাকায় রিমনের দিকে, ভারী গলায় উন্মুক্ত করে বলে, 100 গজের মধ্যে যদি থাকো তাহলে সরি স্যার, এখনই চলে যাচ্ছি, তবে সময়টা একটু খেয়াল রাখবেন, ইমার্জেন্সি। আপনার ফোন বন্ধ, তাই হুট করে। সান্নিধ্যের কড়া চাহনিতে রিমন কথা শেষ করতে পারে না, তার আগেই প্রস্থান নেয় সে তড়িঘড়ি করে। জনগণের এমপি সাহেব জনসাধারণের কাতারে বসে চা খায় লুকিয়ে লুকিয়ে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপারটা। মামা দেখুন, আপনার কি ভাগ্য, স্বয়ং এমপি সাহেব এসেছেন চা খেতে আপনার দোকানে। আয় তো বিশ্বাসী গরিব নবাড়ির। ও আর খোদা, স্যার আর কিচ্ছু লাগিব নয়। সান্নিধ্য সেলিমকে বারণ করে ব্যস্ত হতে, নিজ কাজে যেতে বলে দৃষ্টি মেলে শেহরিনের দিকে। আমার হাতে যে সময় কম, আশা করি সেটা বুঝতে পেরেছ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চুপচাপ শুনবে। এক্সকিউজ মি এমপি সাহেব, অপরিচিত মানুষকে তুমি করে বলছেন কিভাবে? তুমি আমার পরিচিত। কিভাবে সেটা এখন জানতে হবে না, পরে জেনে নিও। শেহরিন কপাল কুঁচকি খানিকটা, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কি কথা? দেখুন, আগেই বলে রাখছি, আমার বাসস্থান ঢাকায়। আমি পিওর ঢাকায়া, ঢাকার ভোটার, চট্টগ্রামের নয়। তাই দয়া করে বলবেন না আপনাকে ভোট দিতে হবে। শেহরিনের কথায় না চাইতেও খানিকটা হেসে ফেলে সান্নিধ্য। এই মেয়ে এত কিছু রেখে সরাসরি ভোটের কাছে চলে গিয়েছে। যথাসম্ভব শান্তকণ্ঠ বজায় রেখে বলে, ঢাকা থেকে যেন চট্টগ্রামের ভোটার হতে পারো, সেটার জন্য এসেছি। আই মিন পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে। মানে খুব সিম্পল। মোটেও সিম্পল নয়, কমপ্লেক্স, কম্পাউন্ড দুটোই। তার মানে চট্টগ্রামে আপনার এলাকায় এবং তার আশেপাশে যারা নতুন আসে তাদেরকে আপনি এভাবে জোরপূর্বক ভোটার বানান? যদি হ্যাঁ বলি তাহলে এক্ষেত্রে তুমি প্রথম। সরি, আমার থেকে এক্সপেক্ট করে কোনো লাভ হবে না। আমি ভোটারও হব না, ভোটও দেব না আপনাকে। বাট আমার বিশেষ ভোটটা লাগবেই। পরবর্তী 5 বছরে আমার এমপি পদটা ধরে রাখার জন্য তুমি অবধারিত। নির্বাচন বাতিল হয়ে যাবে যদি তুমি ভোটার না হও। মাথা ঠিক আছে আপনার? সম্পূর্ণ ঠিক আছে। যাই হোক, ঘড়ির কাঁটার আগে আগে আমাকে দৌড়াতে হয় সব সময়।
তাই সময় নষ্ট করতে পারছি না আর। সরাসরি মেইন কথায় আসা যাক। আমার তোমাকে ভালো লেগেছে। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। শেহরিন স্তব্ধ বনে চলে যায় সরাসরি প্রস্তাবে। গোল গোল চোখ করে তাকাতেই সান্নিধ্য ফের ধীর স্থির কণ্ঠে বলে, রিল্যাক্স, এক্সপ্লেন করছি। আসলে প্রেম করার সময় নেই আমার হাতে, তাই সরাসরি বিয়ে করার প্রস্তাব দিলাম। প্রেম করে বিয়ে করা লং লাস্টিং প্রসেস। টু বি অনেস্ট, আমার পেশেন্স লেভেল ভেরি লো। এত যে এক্সপ্লেন করেছেন, আপনি কি ভেবে নিয়েছেন আমি রাজি হয়ে যাব আপনার কথায়? 50-50, সরি 50 নয়, মাইনাস ধরুন। মাইনাস খুব কম হয়ে যাচ্ছে, আর একটু বাড়াও। মানে ভোট চাইতে চাইতে এমন চাওয়ার অভ্যাস তৈরি হয়ে গিয়েছে আপনার, তাই না? বিয়ে তো দূরে থাক, প্রেম, আল্লাহ, আপনার মাথা কি সত্যি ঠিক আছে? আপনার আপনার আমার কিন্তু সন্দেহ হচ্ছে। শেহরিন, নামও জেনে ফেলেছেন আমার, সব জানাই মোটামুটি শেষ। এজন্য সেদিন হাইওয়েতে হাঁ করে তাকিয়েছিলেন, তাই না? ভালো লাগার মানুষের দিকে তাকানোটা স্বাভাবিক। শেহরিনের মেজাজ গরম হয়ে ওঠে। সান্নিধ্যের দিকে আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার। এমপি হয়ে মেয়েদের সাথে এমন ফ্লার্ট করেন, তাই না? অবশ্য যারা রাজনীতি করে তাদের সব দিকেই এমন ঝুট ঝামেলা থাকে। রাজনীতি ভালো জিনিস। রাজনৈতিক ব্যক্তিত্বকে বিয়ে করলে তুমিও জনগণের সেবা করার সুযোগ পাবে, সঙ্গে অফুরন্ত সোয়াব তো আছেই। সব মিলেই লাভ। ভূতের মুখে রাম নাম। রাজনীতি যারা করে তারা হচ্ছে 1 নম্বরের ধান্দাবাজ। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট আদায় করে, তারপরে সব ভুলে যায়। তোমার মনে হয় আমি ধান্দাবাজি করি? আমার মনে হয় ধান্দাবাজের জনক আপনি। বয়স মাত্র 30-32, জনক হই কীভাবে? উত্তরসূরি তাহলে? সান্নিধ্য উঠে দাঁড়াই। শেহরিনের মুখোমুখি দাঁড়িয়ে শীতল চোখে তাকিয়ে বলে, এসব সাইডে রাখো, এগুলো নিয়ে পরেও ডিসকাস করা যাবে। একদিন সময় দিলাম তোমাকে, কালকে বিকেলে উত্তর চাই আমার। আমার উত্তর এখনই না। কি করতে হবে আমাকে? বকুল ফুল গানটা আর কয়টা দিনের মাঝে মুখস্থ হয়ে যাবে। আসলে ব্যস্ততার কারণে মুখস্থ করার সময় পাচ্ছি না। শেহরিন পর্যায়ক্রমে বিস্মিত হতে থাকে। বসা ছেড়ে সেও একইভাবে উঠে দাঁড়ায় এমপি সাহেবের সামনে। ভ্রু যুগল বাঁকিয়ে শুধায়, বকুল ফুল গান পেলেন কীভাবে? জাদু করে। আচ্ছা, কালকে দেখা হচ্ছে, আসি এখন। আপনি কি পাগল? সান্নিধ্য পকেট হতে ফোন বের করে রিমনের নাম্বার ডায়াল করতে করতে বলে, ছিলাম না, এর পেছনে তুমি দায়ী। আপনি আসলেই পাগল হয়ে গিয়েছেন। পাবনা যান দ্রুত, ওখানে গিয়ে চিকিৎসা নিন। গাড়ি ঘুরিয়ে নিয়ে আসো। সান্নিধ্য ফোনে কথা শেষ করে শেহরিনের চোখ জোড়াই চোখ রাখে। নিরেট কণ্ঠে বলে, আমার ট্রিটমেন্টের জন্য এক শেহরিনই যথেষ্ট। এক্ষেত্রে পাবনা যেতে হবে না, তুমি থাকলেই হবে। সময় নাও, তবে সেটা অবশ্যই কালকে কিভাবে হ্যাঁ বলবে সেটা ভাবার জন্য। জোর করছেন? এটা কিন্তু অন্যায়। জোর করলে এখনই কাজী অফিসে চলে যেতাম। আমি তো রেডি, শুধু তোমার জন্য শাড়ি কিনতে হতো। আপনি শান্ত হও, এখন আসি। কালকে দেখা হচ্ছে, বাই। সান্নিধ্য চলে যাওয়ার পথে একটুখানির জন্য পা থামাই। সেলিম মামার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, 6-7টা বেঞ্চ হলে চলবে? হ্যাঁ চলবে। জি স্যার, জি স্যার। শেহরিন বিমর্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে এমপি সাহেবের প্রস্থান দেখে। মাথা তার প্রায় শূন্য। এই লোক এসব কী বলে গেল? বিয়ে ভোটার কালকের মধ্যে উত্তর, কী ধরনের প্রস্তাব এটা? আদৌ এরকম কিছু হয়? তোমার সঙ্গে আমার কয়শো বিঘা জমি নিয়ে বিরোধ। সরি স্যার, বুঝতে পারিনি আপনার কথা। মাথা খাটিয়ে ভাবো, ইজিলি বুঝতে পারবে। রিমন গাড়ি ড্রাইভ করতে করতে স্যারের দিকে এক পলক তাকাই। শুকনো গলায় ঢোক গিলে থতমত দৃষ্টিতে তাকিয়ে বলে, স্যার সত্যি বলছি, ইমার্জেন্সি ছিল। ডিসি সাহেব যেভাবে বললেন মনে হলো এখনই উড়ে গেলে ভালো হতো। তোমার টাইমিং সেন্স বরাবরই খারাপ রিমন। প্রোগ্রেস করো, আমাকে সব জায়গায় বাস খাওয়ানোর জন্য তুমি সব সময় রেডি থাকো। সরি স্যার, ম্যাম রাজি হয়নি।
সান্নিধ্য চোখ তুলে তাকায় রিমনের দিকে, তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলে, তুমি এসে বিষয়টা জটিল করে ফেলেছ। আমি যেভাবে ভেবেছিলাম তার কিছুই হয়নি। ম্যাডাম রাজি না হলে তোমার খবর আছে। মানে স্যার, আমি কি করেছি? কিছুই করনি। কালকে বিকেল 5টা থেকে 6টা শিডিউল ফাঁকা থাকবে তোমার। শেহরিনকে নিয়ে আসবে আমার কাছে। অবশ্যই স্যার, এক্ষেত্রে কোনো ভুল হবে না। ভুল তুমি সবসময়ই করো। স্যার কোথায়? আমাকে বলতে হবে? সেদিন মিটিংয়ে সবার সামনে জাহির করে বলার কি দরকার ছিল মেয়রের লোকদের আমি মেরেছি? আমার নামের পাশে যত ডিমেরিট পয়েন্ট সব তুমি যোগ করেছ। আর এত কনফিডেন্টলি বলার কিছু নেই। সহজভাবে সে রাজি হবে না এটা শিওর, বাট যতক্ষণ না আসবে ততক্ষণ ওখান থেকে সরবে না। এটা তোমার শাস্তি। যদি একেবারেই না আসে তাহলে আমার যেতে হবে। চিন্তা করবেন না স্যার, আমি সর্বোচ্চ চেষ্টা করে ম্যাডামকে নিয়ে আসবো আপনার কাছে। চিন্তা? বেঞ্চগুলো ওভাবে ভাঙার কি ছিল? না মানে সরি স্যার, ভাঙতে ভাঙতে একটু বেশি। সান্নিধ্য রিমনের দিকে দৃষ্টি সরিয়ে জানালার বাহিরের দিকে নজর দেয়। বাম হাতখানা থুতনির নিচে রেখে ছোট করে নিঃশ্বাস ছাড়ে। তার ছেলেপেলেগুলো তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকে সব সময়। দুপুর 2টা, নিকুঞ্জমহল। রৌদ্রময় দিনের মধ্যভাগে সূর্যের প্রখর রশ্মিতে ক্লান্ত জনজীবন। বৈশাখের শেষের দিকে উত্তাপটা যেন একটু বেশিই থাকে প্রকৃতিতে। ঝড় বৃষ্টির ছায়া ভুলে সূর্য দাপিয়ে বেড়ায় ধরণী জুড়ে। ভার্সিটি থেকে আসা মাত্র বিছানায় গা ছেড়ে দিয়েছে শেহরিন। আজকে মোজাম্মেল আঙ্কেল অন্য কাজে ব্যস্ত থাকায় তাকে আনতে যেতে পারেনি, যার কারণে অর্ধেক পথ সিএনজি করে এসেছে, বাকি কিছু পথ রিকশায় করে এসেছে। কিন্তু দুপুর সময়ে রিকশা কিংবা যানবাহনের আনাগোনা খুবই কম থাকে। রিকশাওয়ালা মামা অর্ধেক পথ নামিয়ে দিয়ে বলেছে যেতে পারবে না আর ভিতরে। অথচ ভিতরটা কোথায় এটাই বুঝতে পারে না শেহরিন। মামার বাসাটা তো বেশ প্রশস্ত রাস্তার সাথেই, ভিতরে হয় কিভাবে? হয়তো না আসার বাহানা সব। মামনি, আমি উঠতে পারছি না, প্লিজ একটু লেবুর চিনির শরবত দিয়ে দাও। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। একা একা শুয়ে শুয়ে বিড়বিড় করে সে। এই মুহূর্তে মামনিকে ভীষণ প্রয়োজন তার। একা একা নিজের এত দেখভাল করা যায় নাকি? ঋতমা নিশ্চয়ই তার মতো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর ওর মামনি এসে মাথায় হাত বুলিয়ে লেবু চিনির শরবত খাইয়ে দিচ্ছে। উফ, কি শান্তি! মামনিরা বেঁচে থাকলে পৃথিবী এত সুন্দর হয় কেন? উপর হয়ে শোয়া ছেড়ে টান টান হয়ে শোয় শেহরিন। ছাদের দেয়ালে চোখ স্থির করে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ক্লাস 5-এ থাকাকালীন সময়ে একদিন মামনি হুট করে তাকে ছেড়ে চলে গেল না জানিয়েই। তারপরে আর কখনো ফিরে আসেনি, চিরতরে হারিয়ে গিয়েছে। মামনির চলে যাওয়ার দৃশ্য এখনও চোখে ভাসে তার। ইস, তখন থেকেই মামনি তাকে ভালোবাসা আর যত্নের কাঙ্গালিনী তৈরি করে দিয়েছে, যেটা এখন এক বাবা ছাড়া আর কারোর মধ্যেই সে খুঁজে পায় না। কিন্তু বাবা তো ভীষণ দূরে, ভীষণ ব্যস্ত, সময় কোথায়? ভালোবাসার কথা মনে আসতে শেহরিনের হুট করে এমপি সাহেবের কথা মনে পড়ে যায়। তরাক করে লাফ দিয়ে উঠে সে সঙ্গে সঙ্গে। গাঢ় ভাবুকতায় মন ডুবাই এক লহমাই। এই লোক সত্যি সত্যি কি কালকে তার উত্তরের জন্য প্রতীক্ষায় থাকবে? যদি উল্টাপাল্টা কিছু ঘটায়? মামি এমনি তাকে খুব একটা ভালো চোখে দেখে না, এর মাঝে এই মানবেশে যদি বিপত্তি ঘটায় তো মুখ দেখানোর অবকাশ থাকবে না। নানান চিন্তা ভাবনার প্রসার ঘটিয়ে অবশেষে শান্ত হয় তার শেষ গন্তব্যে পৌঁছে, তার একমাত্র অবলম্বন বাবার কাছে। এই মুহূর্তে যে করেই হোক বাবার সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, তা নয়তো চিন্তায় চিন্তায় নির্ঘুম রাত পার করতে হবে। হাতের কাছে থাকা ফোনটা নিয়ে সরাসরি কল লাগায় সে। 2-3 বার রিং হতেই অপর পাশ হতে ভেসে আসে তার চেনা কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। লাঞ্চ করেছো বাবা? না মা, এই তো করব। তুমি করেছো? আমি মাত্র ভার্সিটি থেকে এলাম, গোসল সেরে করব। ওকে, দেরি করো না যেন। শেহরিন দেনা মনে করে খানিকটা ঠোঁট কামড়িয়ে পায়চারি করতে করতে চাপা কণ্ঠে বলে, বাবা জানো আজকে কি হয়েছে? কি হয়েছে মা? আমি আজকে অষ্টম আশ্চর্য হয়ে গিয়েছি।
বলছো কি? কিভাবে? তার আগে তুমি একটু গেস করো তো কী হতে পারে। তুমি দুর্দান্ত রান্না করে ফেলেছো? না বাবা, আমি কখনোই দুর্দান্ত রান্না করতে পারি না, আর পারবও না। তাহলে প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে? হয়নি, আজকে প্রেজেন্টেশনই ছিল না। রিজওয়ান সাহেব কিছুটা নিরাশ হন, নরম কণ্ঠে বলেন, ও হো মা, বাবা তো আর গেস করতে পারছে না তাহলে। এগুলোর বাইরে কিছু একটা ভাবো। কিছু একটা তোমাকে কেউ কি এমন কিছু বলেছে যেটা শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছ? এক্স্যাক্টলি বাবা, ইউ আর সুপারম্যান। আমার জানতাম তুমি পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিষয়টা কি শেয়ার করা যাবে না মা? যদি তুমি সিক্রেট রাখতে চাও, নো প্রবলেম। ওকে, তার মানে তুমি বুঝতে পেরেছো বিষয়টা কি রিলেটেড? জি বুঝতে পেরেছি, ভেরি সিরিয়াস। বাট আমি শেয়ার করার জন্যই তোমাকে ফোন করেছি। বাহ, শুনি তাহলে। একটা ছেলে আজকে আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিয়েছে। ডিরেক্ট বিয়ে? হ্যাঁ বাবা, আমাকে সে এমনভাবে বলেছে মনে হচ্ছিল আমি তার কত শত চেনা পরিচিত একজন। তার সঙ্গে আমার একটা হেলদি রিলেশন ছিল, অথচ তাকে আমি ঠিকভাবে চিনিই না। সাংঘাতিক তো ছেলে। বাজে বিহেভ করেছে কি? না না, এদিক দিয়ে একটু ভদ্র আছে। আই মিন চোখের দৃষ্টিতে শালীনতা বজায় রেখেছে। আচ্ছা গুড, তুমি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করলে? এখানেই তো গন্ডগোল বাবা। একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে সে। আমাকে কোনো কথা বলারই সুযোগ দিচ্ছে না। আমাকে সময় দিয়েছে একদিনের, তাও কিভাবে হ্যাঁ বলবো সেটা জানাতে। তোমাকে এত পছন্দ করেছে? আগে থেকে কি টুকটাক পরিচিত ছিল একে অপরের সাথে, বা সে তোমাকে পছন্দ করতো এমন কিছু? না বাবা, আজকে দিয়ে সব মিলিয়ে মাত্র 3 দিন তার সঙ্গে আমার দেখা হলো। তুমি বলো, এই 3 দিনে কি কেউ কোনোদিন বিয়ের প্রপোজাল দেয়? আমার মনে হচ্ছে ছেলেটার লাভ এট ফার্স্ট সাইট কাজ করছে। ছেলেটা পাওয়ারফুল বাবা। গুন্ডা মাস্তান না, সিভিলিয়ানই, কিন্তু পাওয়ার আছে। আমার মনে হয় না সেটা সে করবে। সভ্য যেহেতু সেহেতু ধারা বজায় রাখবে। শেহরিন এক হাত কোমরে চেপে পায়চারি করতে থাকে, নিরাশা মাখা কণ্ঠে বলে, মহা মুশকিল হয়ে গেল বাবা। চট্টগ্রামে কি মেয়ে মানুষ কম পড়েছিল? আমি কোন ঢাকা থেকে উড়ে এসেছি অতিথি পাখি হয়ে, আর আমার পিছনেই লাগতে হলো। রিল্যাক্স রিল্যাক্স মা, এরকম হরহামেশা হয়েই থাকে। তুমি তোমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করবে, মোস্ট অফ দ্যাম দেখবে এরকম সিচুয়েশনে পড়েছে। এটা একটা বয়সের ফেজ। একজন একজনকে পছন্দ করবে বলবে, এরকম হয়েই থাকে। তুমি এটা নিয়ে মাথা ঘামিও না। প্রথম প্রথম এমন বলবেই, পরে দেখবে তোমার থেকে রেসপন্স না পেয়ে আর এমন করছে না। যাই হোক, 3 দিন ছুটি তোমার। হ্যাঁ বাবা, বৃহস্পতিবার শুক্রবার শনিবার। গ্রেট, তাহলে একটা গুড নিউজ শোনো। তোমার মালয়েশিয়ার ভিসা এসে গিয়েছে। চলো ট্যুর দিয়ে আসি। আমারও এর মাঝে বিজনেসের কাজ পড়ে গিয়েছে সেখানে। যাবে কি? আমি তো অলওয়েজ রেডি বাবা। ওহো, কিন্তু মামারা তো কালকে কক্সবাজার যাবে। তুমি চুজ করো। যদিও নিজের দেশ আমার আগে, বাট তোমার সঙ্গটাকে মিস করতে চাইছি না। ওকে, তাহলে কাল ভোরের ফ্লাইটে চলে আসো ঢাকায়। আমি টিকিট কনফার্ম করছি। ঠিক আছে বাবা। শেহরিনের ক্লান্ত মনটা হুট করে ভালো হয়ে যায়। কতদিন পরে বাবার সাথে আবার ঘোরাঘুরির সুযোগ পেল সে। এর আগে একবার সুযোগ হলেও সময় মেলেনি, কিন্তু এবার সে মিস করবে না। বাবার একটুখানি সঙ্গতা পেতে মরিয়া হয়ে থাকে যে সে করবে মিস। মুখে শুষ্ক হাসি টেনে সে আবারও বিছানায় শুয়ে পড়ে। নির্মল কণ্ঠে বলে, এমপি সাহেব বিশেষ ভোটার আর খুঁজে পাবেন না। সে আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে। টাটা, বাই বাই।